8ই আগস্ট 2016 রাত তখন প্রায় 10টা বেজে 35 মিনিট। সালেম জংশন থেকে চেন্নাই এগমোর এক্সপ্রেস তার চেনা মেজাজে প্ল্যাটফর্ম ছেড়ে বেরোলো। বাইরে থেকে দেখলে এটা আর 5টা সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের মতোই, কিন্তু ট্রেনের ঠিক মাঝখানে একটা বিশেষ বগি, যেটাকে বলা হয় ভিপিএইচ বা হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যানের ভেতরে যা চলছিল তা শুনলে আপনার হার্টবিট কিছুক্ষণের জন্য হলেও বেড়ে যাবে। কেন বেড়ে যাবে জানেন? কারণ সেই লোহার খাঁচার মতো বগিটার ভেতরে রাখা ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 342 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 3-4 কোটি নয়, বরং 342 কোটি টাকার পুরনো নোটের বান্ডিল। একবার ভাবুন, এতগুলো টাকা যখন একটা সাধারণ ট্রেনের মাধ্যমে কোথাও নিয়ে যাওয়া হয়, সেখানকার নিরাপত্তা ঠিক কতটা স্ট্রিক্ট হবে। সেই বিশাল সম্পত্তির পাহারায় বগির ঠিক ভেতরেই বসেছিল একদল আর্মড পুলিশ বাহিনী। তাদের হাতে ছিল বন্দুক আর চোখে সতর্কতা। বাইরে থেকে তালা মারা সেই লোহার দরজা খোলা তো অনেক দূরের কথা, কেউ ছোবে এমনটাও সাধ্য নেই কারোর। কিন্তু ঠিক সেই রাতেই ট্রেনের ছাদে যা ঘটছিল সেটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ট্রেনটা যখন সালেম আর বৃদ্ধাচলমের মাঝখানে সেই ঘুটঘুটে অন্ধকার আর নির্জন এলাকা দিয়ে ঘন্টায় প্রায় 80 থেকে 100 কিলোমিটার বেগে ছুটে যাচ্ছিল, তখন ট্রেনের ছাদে নাড়াচাড়া শুরু করলো কয়েকটা ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তিরা রাতের অন্ধকারেই তাদের কাজ শুরু করে দিল। না, কোনো ড্রিল মেশিন নয়, কারণ তার ভাইব্রেশন নিচে থাকা গার্ডরা টের পেতে পারেন। তাই তারা ব্যবহার করছিল অক্সিলিন গ্যাস কাটার। বাতাসের প্রবল তোড়ে আগুনের ফুলকি এদিক ওদিক ছিটকে যাচ্ছে, তাদের হাত একটুও কাঁপছে না। ট্রেনের ইঞ্জিনের কান ফাটানো শব্দ আর বাতাসের গর্জনের আড়ালে চাপা পড়ে যাচ্ছে লোহা কাটার সেই তীক্ষ্ণ শব্দ। খুব নিখুঁতভাবে তারা ট্রেনের ছাদে ঠিক 2x2 ফুটের একটা গর্ত করলো। পুলিশের দল তখন বগির অন্য প্রান্তে বসে। ট্রেনের একঘেয়ে শব্দে তাদের কান ভোঁতা হয়ে গেছে। তারা হয়তো স্বপ্নেও ভাবেনি যে তাদের মাথার ঠিক কয়েক ফুট ওপরেই একদল ছায়া মানুষ গর্ত খুঁড়ে ফেলেছেন। চোরেরা এতটাই স্মার্ট ছিল যে তারা আগুনের ফুলকি যাতে নিচে না পড়ে তার জন্য বিশেষ টেকনিক ব্যবহার করছিল। এরপর সেই অন্ধকার গর্ত দিয়ে চোরেরা একের পর এক হাত বাড়িয়ে ক্যাশ ভর্তি বাক্সগুলো বাইরে বের করতে শুরু করলো। 5 লাখ, 50 লাখ, 1 কোটি, এভাবে প্রায় 5.5 কোটি টাকা চোখের পলকে ট্রেনের ছাদে থাকা হেল্পারদের হাতে চালান হয়ে গেল। কোনো চিৎকার নেই, কোনো দস্তাদস্তি নেই, স্রেফ বাতাস আর আগুনের কারসাজি। ভারতের ইতিহাসের এক অন্যতম মানি হাইস্ট সম্পন্ন হয়ে গেল চলন্ত ট্রেনের ছাদে। আর চোরেরা তারা সেই চলন্ত ট্রেন থেকেই টাকার ব্যাগ নিয়ে অন্ধকারে ভ্যানিশ হয়ে গেল। নমস্কার, আমি অপূর্ব, আর আপনাকে স্বাগত জানাই আমাদের ইন্ডিয়ান বিগেস্ট হাইস্টের সেকেন্ড এপিসোডে। আজকের এই ডাকাতির গল্পটা শুনলে আপনার মনে হবে যেন কোনো হলিউড মুভি দেখছেন, কিন্তু না, সত্যি কথা বলতে এই গল্পটা সিনেমাকেও হার মানায়। আপনি ভাবুন তো, কোনো সিসিটিভি নেই, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, এমনকি চোরেরা একটা দেশলাই কাঠি পর্যন্ত ফেলে যায়নি। ইন্ডিয়ান রেলওয়ের ইতিহাসে এমন দুঃসাহসিক কাণ্ড এর আগে কোনোদিন ঘটেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারপর কি হলো? কিভাবে তামিলনাড়ু পুলিশের ইনভেস্টিগেশন টিম এই অদৃশ্য চোরেদের পিছু ধাওয়া করলো, আর শেষমেশ একটা সাধারণ ফেসবুক প্রোফাইল কিভাবে পাল্টে দিল এই পুরো গেমটা? সবচেয়ে বড় কথা হচ্ছে, এই চোরেরা কি প্রফেশনাল ইঞ্জিনিয়ার ছিল নাকি সাধারণ এক যাযাবর গ্যাং? এই দুর্ধর্ষ চুরির পেছনে সেই শ্বাসরুদ্ধ ইনভেস্টিগেশন আর চোরেদের সেই মাস্টারমাইন্ড প্ল্যানিং নিয়ে আমাদের আজকের এই বোনাস এপিসোড অপারেশন খাটাফাত। কিন্তু শুরু করার আগে আমি সবসময় যেটা বলি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই একটা ভিডিও দেখেই সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, আপনি আরও 2-4টে ভিডিও দেখুন, যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, চলুন ভিডিও শুরু করা যাক। পরের দিন চেন্নাই এগমোর স্টেশনে যখন ট্রেনটা এসে থামলো, তখন সকালের আলো ফুটেছে। রেলের কয়েকজন স্টাফ যখন পার্সেল ভ্যানটার সামনে গেলেন, তখনও তারা জানতেন না যে ভেতরে তাদের জন্য কি অপেক্ষা করছে। কিন্তু দরজা খোলার পর সবার চোখ কপালে উঠে গেল। তারা দেখলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে 500 আর 1000 টাকার নোটের বান্ডিল। তাদের মাথার উপর দেখা যাচ্ছে নীল আকাশ। ছাদের ঠিক মাঝখানে 2x2 ফুটের একটা নিখুঁত চৌকো গর্ত। ট্রেনে মজুদ কয়েকশো কোটি টাকার মধ্যে 6 কোটি টাকা বেমালুম উধাও।
সাথে সাথে তামিলনাড়ু পুলিশের বড় বড় অফিসাররা স্পটে চলে এলেন। শুরু হলো চিরুনি তল্লাশি। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানেন? ওই যে কথায় বলে না, পারফেক্ট ক্রাইম। এটা ছিল একটা পারফেক্ট ক্রাইম। চোরেরা একটা ফিঙ্গারপ্রিন্টও রাখেনি, কোনো সিসিটিভি ফুটেজও নেই, এমনকি ছাদ কাটার পর যে লোহার টুকরো বেরোয় সেটাও তারা সাথে করে নিয়ে গেছে, যাতে পরে ফরেন্সিক টিম এসে যখন তদন্ত করবে তারাও যেন কোনো ক্লু খুঁজে না পায়। পুলিশ তো প্রথমে ভেবেছিল এটা কোনো ইনসাইডারের কাজ, মানে রেলেরই কেউ হয়তো এর সাথে জড়িত। কিন্তু সবাইকে জেরা করেও কোনো লাভ হলো না। তদন্ত একদম ডেড এন্ডে গিয়ে ঠেকলো। এবং এভাবেই 1 মাস, 2 মাস, 3 মাস করে কেটে গেল প্রায় 2 বছর। লোকে তখন বলাবলি করতে শুরু করলো এটা কোনো ভুতুড়ে কাণ্ড, না হলে চলন্ত ট্রেন থেকে 5 কোটি টাকা গায়েব হয়ে গেল আর কেউই কিছু দেখতে পেল না। এটা কিভাবে সম্ভব? কিন্তু তামিলনাড়ু পুলিশের সিবিসিআইডি মোটেই হাল ছাড়ার পাত্র ছিলেন না। তারা বুঝতে পারল চোরেরা যদি মানুষ হয় তবে তারা কোনো না কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট নিশ্চয়ই ছেড়ে গেছে। আর এখান থেকেই শুরু হলো পৃথিবীর অন্যতম বড় এক ডেটা অ্যানালিসিসের অপারেশন। সালেম থেকে চেন্নাই এই দীর্ঘ রেল লাইন জুড়ে যতগুলো মোবাইল টাওয়ার আছে, সেই সব মোবাইল টাওয়ারের ওই রাতের সমস্ত কল রেকর্ড আর অ্যাক্টিভ নাম্বারের ডেটা চেয়ে পাঠালো পুলিশ। সংখ্যাটা কত জানেন? প্রায় 1.5 কোটি মোবাইল কল রেকর্ড। মানে খড়ের গাদায় সূচ খোঁজার মতো অবস্থা। পুলিশ অফিসাররা মাসের পর মাস রাত জেগে কম্পিউটার স্ক্রিনে চোখ রেখে বসে রইলেন। তারা খুঁজছিলেন এমন কিছু নাম্বার যেগুলো ট্রেনের টাইমিংয়ের সাথে তাল মিলিয়ে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে জাম্প করেছে। তারপর হঠাৎ করে ইনভেস্টিগেশন টিমের চোখে একটা অদ্ভুত প্যাটার্ন ধরা পড়ল। তারা দেখলো ওই নির্জন ডাকাতির জায়গায় কয়েকটা মোবাইল নম্বর খুব অদ্ভুতভাবে কাজ করছে। ট্রেনের টাইমিংয়ে ঠিক আগে আর পরে ওই নম্বরগুলো অ্যাক্টিভ ছিল, কিন্তু ডাকাতির ঠিক 30 থেকে 40 মিনিটের পর ফোনগুলো সুইচ অফ হয়ে গেছে। ঠিক যেন কেউ জানতো ফোন অন রাখলে টাওয়ারে লোকেশন ধরা পড়ে যাবে। পুলিশ যখন সেই নম্বরগুলোর মালিকের নাম খুঁজতে শুরু করলো তখন বেরিয়ে এলো কয়েকটা নাম, দীনেশ, রোশন আর লক্ষণ। আর এই নামগুলো যখন পুলিশ তাদের ক্রাইম ডেটাবেজের সাথে চেক করলো তখন তারা খুঁজে পেল এক কুখ্যাত গ্যাংয়ের নাম, দ্য পর্দি গ্যাং। কিন্তু এই গ্যাংয়ের ডেরা কোথায়? পুলিশ ট্র্যাক করে দেখলো এই নাম্বারগুলোর লোকেশন দেখাচ্ছে মধ্যপ্রদেশের গুনা জেলার রতলাম বা অশোকনগর এলাকায়। আর ঠিক তখনই নাসিক পুলিশের কাছে একটা দারুণ ইনপুট এলো। নাসিকে একটা অন্য চুরির কেসে কয়েকজনকে ধরা হয়েছিল যারা এই পর্দি গ্যাংয়ের সদস্য। আর তারাই জেরার মুখে গিয়ে স্বীকার করে ফেলে যে তাদের বস বা মাস্টারমাইন্ডের নাম মোহর সিং। কিন্তু এই মোহর সিং কোনো সাধারণ চোর ছিল না, সে ছিল এই পর্দি গ্যাংয়ের একচ্ছত্র অধিপতি। এই পর্দিরা হলো যাযাবর জাতি, যারা বংশ পরম্পরায় চুরিতে ওস্তাদ। এরা এতটাই দুর্ধর্ষ যে পুলিশের চোখের সামনে দিয়ে লোকাল ট্রেন বা ট্রাকে করে পালিয়ে যেতে পারে। আর সেজন্যই মোহর সিংকে ধরার জন্য তামিলনাড়ু পুলিশকে খুব সাবধানে পা বাড়াতে হয়েছিল। পুলিশ কিন্তু সরাসরি গ্রামে হানা দেয়নি। তারা জানতো মধ্যপ্রদেশের ওই দুর্গম পর্দি গ্রামগুলোতে পুলিশ ঢুকলে সেখান থেকে আর বেরোতে পারবে না। তাই তামিলনাড়ু পুলিশের অফিসাররা ছদ্মবেশ ধরলেন। কেউ হলেন গয়না ব্যবসায়ী, আবার কেউ হলেন পুরনো লোহা লক্কর কেনা বেচার ব্যাপারী। তারা মাসের পর মাস ওই গ্রামে ঘুরে ঘুরে রেকি করলেন। আর এখানেই আসে একটা মজার টুইস্ট। রেকি করার পাশাপাশি পুলিশ তখন ডিজিটাল নজরদারিও বাড়িয়েছে এবং তারা লক্ষ্য করলো ওই গ্রামের কিছু মানুষের ফেসবুক প্রোফাইল হঠাৎ করে খুব হাইফাই ছবি দিতে শুরু করেছে। মোহর সিং এবং তার ভাইদের ফেসবুক প্রোফাইলে দেখা গেল তারা দামি পালসার বাইক কিনেছে, হাতে সোনার আংটি পরেছে, আর তাদের মাটির কুড়ে ঘরের ভেতরে সাদা চকচকে এসি লাগানো হয়েছে। ভাবুন, যে লোকগুলো দুদিন আগে খাওয়ার ঠিক ছিল না তাদের ঘরে এসি এলো কোত্থেকে? পুলিশের আর বুঝতে বাকি রইল না ওই 5 কোটি টাকার একটা বড় অংশ কোথায় খরচ হয়েছে। পুলিশ যখন কনফার্ম হলো যে এই মোহর সিংই হলো সেই মাস্টার মাইন্ড, তখন 2018 সালের অক্টোবর মাসে এক বিশাল অপারেশন চালানো হলো। তামিলনাড়ু পুলিশ আর মধ্যপ্রদেশ পুলিশের একটা জয়েন্ট টিম মাঝরাতে সেই গ্রামটাকে ঘিরে ফেলল। কিন্তু মোহর সিংকে ধরা কি এতটাই সহজ? পুলিশ যখন তার বাড়িতে হানা দিল তখন গ্রামের মহিলারা লাঠি আর পাথর নিয়ে তেড়ে এলো। পর্দি মহিলারা সাধারণত নিজেদের শরীরে আঘাত করে বা কাপড় খুলে ফেলার হুমকি দিয়ে পুলিশকে আটকানোর চেষ্টা করে। তারা খুব ভালো করেই জানতো এভাবে পুলিশকে আটকানো যাবে না, কিন্তু তারা সময় খরচ করছিল।
যাতে পুরুষরা সেই সময়ের মধ্যে পালিয়ে যেতে পারে। কিন্তু পুলিশ এবার বদ্ধপরিকর। টিয়ার গ্যাস আর প্রচুর ফোর্স নিয়ে পুলিশ ঢুকে পড়ল মোহর সিং এর ঘরে। মোহর সিং তখন খাটের তলায় লুকিয়ে। পুলিশ ঘরে ঢুকে সেই খাটের তলা থেকে মোহর সিংকে টেনে হিচড়ে বের করে আনে। আর শুধু মোহর সিং নয়, তখন তার সাথে ধরা পড়ল তার ডান হাত গগন সিং এবং আরো কয়েকজন। তাদের জেরা করে জানা গেল তারা 5 কোটি টাকা লুটের পর নিজেদের গ্রামে রবিনহুডের মতো থাকতে শুরু করেছিল। মন্দির বানানো থেকে শুরু করে গরিবদেরকে দান করা, এইসব করে তারা রীতিমতো ভাবমূর্তিটাই বদলে ফেলেছিল। মোহর সিংকে যখন হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে আসা হচ্ছে, সে তখন পুলিশের চোখে চোখ রেখে হাসছে। সে জানতো না যে তার তৈরি করা সেই পারফেক্ট ক্রাইম সির্ফ একটা মোবাইল টাওয়ার আর একটা ফেসবুক পোস্টের জন্য ফাঁস হয়ে যাবে। চেন্নাই পুলিশের ইন্টারোগেশন সেলে তখন পিন ড্রপ সাইলেন্স। টেবিলের ওপাশে হ্যান্ডকাপ পরা অবস্থায় বসে আছে মোহর সিং। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং একটা অদ্ভুত তাচ্ছিল্যের হাসি। পুলিশ অফিসাররা যখন তাকে প্রশ্ন করলেন কিভাবে করলে এ কাজ, মোহর সিং তখন যে গল্পটা শোনালো সেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। মোহর সিং তখন স্বীকার করলো এই চুরির প্ল্যানটা কিন্তু একদিনের ছিল না। এই গ্যাংটা মাসের পর মাস ধরে তামিলনাড়ুর রেল রুটগুলোতে রেকি করছিল। তারা খুব ভালো করে জানতো যে ট্রেনের ভিপিএইচ বগিতে করেই আরবিআই এর টাকা যায়। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন, ট্রেনের কোথায় টাকা রাখা আছে সেটা তো তারা জানতোই, বরং তারা এটাও জানতো যে বগির ঠিক কোন জায়গায় ছাদ কাটলে সরাসরি টাকার বড় বাক্সগুলোর উপর গিয়ে পড়া যাবে। ভাবুন, একটা ছিচকে চোরের গ্যাং যাদের কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও নেই, অথচ তাদের ক্যালকুলেশন ছিল একদম নির্ভুল। তারা ট্রেনের ছাদটাকে পুরোপুরি মেপে রেখেছিল। তারা চিনে রেখেছিল ট্রেনটা কোন জায়গায় একটু স্লো হবে। মোহর সিং এর কথায় আমরা জানতাম ট্রেন যখন সালেম আর বৃদ্ধাচলমের মাঝখানে সেই নির্জন এলাকা দিয়ে যাবে, তখনই আমাদের এই কাজটা শেষ করতে হবে। আর তারাই এই মিশনটার নাম দিয়েছিল অপারেশন খাতাখত। এর মানে ছিল খুব সিম্পল, মানে কোনো দেরি করা যাবে না, কাজ শেষ করে খাতাখত সেখান থেকে চম্পট দিতে হবে। কিন্তু চুরি তো হলো, তারপর সেই 5.5 কোটি টাকা নিয়ে তারা কোথায় গেল? সিনেমা বা ওয়েব সিরিজে আমরা দেখি চোরেরা টাকা নিয়ে বড় কোনো লাক্সারি গাড়ি করে পালিয়ে যায়। পর্দি গ্যাং ছিল একটু বেশি ধূর্ত। তারা খুব ভালো করে জানতো পুলিশ সাথে সাথে হাইওয়ে আর বাস স্ট্যান্ডগুলোকে নাকাবন্দি করবে। তাই ট্রেন থেকে টাকা নামানোর পর তারা কোনো শহরে যায়নি, বরং তারা চলে গিয়েছিল রেল লাইনের একদম পাশে একটা ঝোপঝাড়পূর্ণ এলাকায়। ডাকাতির দিন সারা রাত আর পরের পুরোটা দিন তারা একটা ধান ক্ষেতের মধ্যে লুকিয়েছিল। তারা সাথে করে এনেছিল লুঙ্গি আর সাদা চাদর। কেন জানেন? কারণ 5 কোটিরও বেশি টাকা তারা ছোট ছোট পোটলা করে লুঙ্গিতেই বেঁধে নিয়েছিল, যাতে দূর থেকে তাদের কেউ দেখলে কোনো দিনমজুর বা ঘাস কাটতে আসা গ্রামবাসী মনে হয়। আর এই সিম্পলিসিটিটাই ছিল তাদের সব থেকে বড় অস্ত্র। পুলিশ যখন চারিদিকে হন্যে হয়ে বড় ব্যাগওয়ালা সাসপেক্ট খুঁজছিল, তখন এই পর্দিরা সাধারণ মানুষের ভিড়ে মিশে সেই টাকা নিয়ে মধ্যপ্রদেশ পৌঁছে গেল। কিন্তু এই গল্পের সব থেকে বড় আইরনিটা জানলে আপনি হাসবেন নাকি কাঁদবেন সেটা ঠিক করতে পারবেন না। আসল ঘটনাটা হচ্ছে, চুরি হওয়া সেই 5.5 কোটি টাকার বেশিরভাগটাই ছিল 500 আর 1000 টাকার পুরনো নোট। চোরেরা যখন সেই টাকাগুলো খরচ করার ছক কষছে, তার ঠিক 3 মাস পরেই অর্থাৎ 8ই নভেম্বর 2016 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন ডিমনিটাইজেশন বা নোটবন্দি। রাতারাতি মোহর সিং এর সেই 5 কোটি টাকার পাহাড় স্রেফ জঞ্জাল হয়ে গেল। পরে পুলিশি তদন্তে উঠে আসে যে এই ঘটনার পর তারা খুব মরিয়া হয়ে ওঠে এবং স্থানীয় কিছু দালালের মাধ্যমে প্রায় 40 থেকে 50% কমিশন দিয়ে সেই টাকাগুলো বদল করে নেওয়ার চেষ্টা করে। কিছু টাকা তারা সোনা এবং জমিতেও ইনভেস্ট করেছে, যা পরে তাদের ফেসবুক প্রোফাইলে সেই লাক্সারি লাইফস্টাইল দেখে পুলিশের নজরে আসে। জেরার শেষে মোহর সিং একটা অদ্ভুত কথা বলেছিল। সে বলেছিল, আমরা চুরির আগে মন্দিরে পুজো দিয়েছিলাম। আমরা বিশ্বাস করি চলন্ত ট্রেনের ছাদ থেকে টাকা ওড়ালে ঈশ্বর খুশি হন। তাদের আত্মবিশ্বাস এতটাই তুঙ্গে ছিল যে তারা ভেবেছিল তামিলনাড়ু পুলিশ কোনোদিনও মধ্যপ্রদেশের এই অজপাড়াগায় তাদের নাগাল পাবে না। কিন্তু সেটা আর হলো না। 2018 সালে মোহর সিং আর তার গ্যাংয়ের 5 জন ধরা পড়ার পর তাদের বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হলো। এই গ্যাংটার ট্র্যাক রেকর্ড কি ছিল জানেন?
ভারতের বিভিন্ন রাজ্যে এদের নামে ৮০টিরও বেশি দুর্ধর্ষ ডাকাতির মামলা রয়েছে। বর্তমানে এই মামলাটাও আদালতে চলছে এবং মোহর সিং সহ গ্যাংয়ের মূল সদস্যরা এখন জেলেই আছে। তবে এই ঘটনার পর সবথেকে ভালো জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে তাদের ক্যাশ ভ্যানের ডিজাইন আমূল বদলে ফেলেছে। এখনকার ক্যাশ ভ্যানগুলোর ছাদ আগের থেকে অনেক বেশি মজবুত। তার সাথে এখন সেখানে সেন্সারও লাগানো হয়েছে, যাতে কোনো চোর যদি একটা স্ক্র্যাচও করে তাহলেও সেটা সাথে সাথে পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। তো 2016 সালের আগস্ট মাসের সেই রাত আর আজকের এই আদালতের চক্কর, এর মাঝে কেটে গেছে 10টা বছর। মোহর সিং আর তার গ্যাং ভেবেছিল তারা ভারতের ইতিহাসে সব থেকে পারফেক্ট চুরিটা করে ফেলেছে, কিন্তু তারা হয়তো একটা বেসিক জিনিস ভুলে গিয়েছিল। আইনের হাত সত্যিই লম্বা। আজ মোহর সিং এবং তার সঙ্গীরা জেলের 4 দেয়ালে বন্দী। তাদের সেই রবিনহুড ইমেজ বা কোটি টাকার বিলাসিতা সবই এখন ফিকে হয়ে গেছে। কিন্তু তবুও এই অপারেশন খাতাখাত ভারতের ডাকাতির ইতিহাসে এখনো উজ্জ্বল। ভারতের ডাকাতির ইতিহাসে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কেস। এই কেসটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত আমাদের ইন্ডিয়াস বিগেস্ট হাইস্ট সিরিজের এই দ্বিতীয় এপিসোড আমরা এখানেই শেষ করছি। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।